ভারতের পার্লামেন্ট অভিমুখে ককরোচ পার্টির পদযাত্রা ঘিরে উত্তপ্ত নয়াদিল্লি। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, আটক বেশ কয়েকজন, মোবাইল ইন্টারনেট বন্ধ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে আরও এক মার্কিন সেনা নিহত, অভিযান জোরদারের ঘোষণা ট্রাম্পের। কৌশলগত সুবিধা অর্জনের পরই শেষ হবে যুদ্ধ, স্পষ্ট বার্তা তেহরানের। ইউক্রেন জুড়ে রুশ হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত গুদাম ও আবাসিক এলাকা। মস্কোর তেল স্থাপনায় পাল্টা আক্রমণ কিয়েভের। যুদ্ধে সমর্থন দেয়ায় উত্তর কোরিয়াকে ধন্যবাদ পুতিনের। আর্জেন্টিনাকে অসহায় করে ১৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, পুরস্কারেও স্প্যানিশদের জয় জয়কার। অজানা মেসির ভবিষ্যৎ। বুয়েনোস আইরেসে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। ভারতের পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির ডাকা পদযাত্রা কর্মসূচি ঘিরে উত্তপ্ত নয়াদিল্লি। সোমবার সিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে, আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন। এদিন রাজধানীতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বেশ কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। লাঠিচার্জ, ধস্তাধস্তি আর আটক, এমন উত্তেজনার মধ্যেই শুরু হয় ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার কর্মসূচি। সোমবার পার্লামেন্ট ভবনের দিকে মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের পথ আটকে দেয়। এক পর্যায়ে সিজিপির সদস্যদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। নারী আন্দোলনকারীদেরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে সিজিপি। দুপক্ষের সংঘর্ষে পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তরুণদের স্বার্থে প্রয়োজনে নিজের রক্ত দিতেও প্রস্তুত বলে জানান আন্দোলনকারীরা। এমনকি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে আত্মহত্যার হুমকিও দেন কেউ কেউ। শান্তিপূর্ণ আন্দোলনের কণ্ঠ বারবার দমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন অনেকে। তবে একটি কণ্ঠ রোধ করা হলেও হাজারো নতুন কণ্ঠ তৈরি হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে সিজিবির কর্মসূচি রুখতে ও আইন শৃঙ্খলা বজায় রাখতে যন্তর মন্তর সহ আশপাশের এলাকায় শত শত পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। দিল্লি পুলিশ স্পষ্ট জানায় এই পদযাত্রার কোনো অনুমতি দেওয়া হয়নি। কর্মসূচি ঘিরে দিল্লির বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয় বলে জানিয়েছে গণমাধ্যম এনডিটিভি। এদিকে ভারতের শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত সহ ৩টি শর্ত পূরণ করা হলে অনশন ভাঙবেন বলে জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। ২০ দিনের বেশি সময় ধরে অনশনে থাকা ওয়াংচুক দিল্লির সাফদারজং হাসপাতালে থেকে হাতে লেখা এক চিঠিতে এ ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া ব্যঙ্গাত্মক উদ্যোগ থেকে জন্ম নেওয়া ককরোচ আন্দোলন এখন ভারতের তরুণদের বড় একটি প্রতিবাদে রূপ নিয়েছে। নিট পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁস, উচ্চ বেকারত্ব ও কর্মসংস্থানের সংকটকে সামনে এনে আন্দোলনটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। অনশনরত পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর আন্দোলনে আরও গতি আসে। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৩য় মেয়াদে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় জনবিক্ষোভে পরিণত হয়েছে। কাকুলি আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ধীরে ধীরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিচ্ছে। রোববার রাতেও ইরানে আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে তেহরান। সেনা নিহতের জেরে অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কৌশলগত সুবিধা অর্জনের পরে যুদ্ধ শেষ করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। টানা নবম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা সহ বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিহত মার্কিন সেনাদের সম্মানেই ইরানে আক্রমণ চালানো হচ্ছে। হামলায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে তেহরান। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা।
জবাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন রাডার, ড্রোন হ্যাঙ্গার ও বিমান সরঞ্জামের গুদামে আক্রমণের দাবি করেছে ইরান। পাশাপাশি জর্ডানের আকাবা বিমানবন্দর ও আল আজরাক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। সম্ভাব্য অভিযানের আশঙ্কায় বাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাসও। এদিকে ইরাকের উত্তরাঞ্চলে ইরানি ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ ধ্বংস করার সময় মার্কিন সেনা হতাহত হয়েছেন। এছাড়া জর্ডানে হামলার পর নিখোঁজ সেনার সন্ধানে চালানো অভিযানে এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। পরিচয় নিশ্চিতে চলছে ডিএনএ টেস্ট। এদিকে ইরানের সঙ্গে আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানকে যে কোনো চুক্তির শর্ত বাস্তবভাবে মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তিনি অভিযোগ করেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার এবং বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিলেও ইরান তা মানেনি। এমন পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা অর্জনের পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুদ্ধের অবসান হতে পারে সামরিক বিজয় বা আলোচনার মাধ্যমে। নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটির জেইতুন এলাকায় দখলদারদের হামলা অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে শিশুসহ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাজায় একটি 4তলা ভবন গুঁড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। অন্যদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর আরও চাপ বাড়িয়েছে ইসরায়েল। কাফর আকাব শহরে অন্তত 22টি বাড়ি উচ্ছেদ ও ভেঙে ফেলার নোটিশ দিয়েছে বলে জানা গেছে। যুদ্ধবিরতির মাঝে গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার গাজা সিটির জেইতুন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। একই এলাকায় একটি ভবনে হেলিকপ্টার হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির ও গাজা উপকূলেও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় একটি 4তলা আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের দাবি, হামলার মাত্র 10 মিনিট আগে ভবন খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। এরপরই বিমান হামলায় ধসে পড়ে পুরো ভবন। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের এলাকাও। অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে অন্তত 22টি ফিলিস্তিনি বাড়ি উচ্ছেদ ও গুঁড়িয়ে দেওয়ার নোটিশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বাসিন্দাদের 1 সপ্তাহের মধ্যে বাড়িঘর খালি করতে নির্দেশ দিয়েছে জেরুজালেম। এর আগে একই এলাকায় অন্তত 20টি বাড়ির নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। ফিলিস্তিনিদের উপস্থিতি কমাতে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান আরও জোরদার হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। এদিকে পূর্ব জেরুজালেমের উত্তর পশ্চিমে বেইত আনান ও বেইত লিকিয়াত সংযোগ সড়কে কংক্রিটের ব্লক বসিয়ে নতুন সামরিক গেট স্থাপনের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে অন্তত 900 সামরিক চেকপোস্ট ও গেট স্থাপন করেছে ইসরায়েল। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লেবার নেতা অ্যান্ডি বার্নহাম অল্প সময় পরই দায়িত্ব গ্রহণ। আজই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন কেয়ার স্টারমার। রাশিয়ায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেন জুড়ে অন্তত 8 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। রাজধানী কিয়েভ, খার্কিভ, জাপোরিজিয়া ও সুমি অঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা, গুদাম ও বেসামরিক স্থাপনা। পাল্টা কৃষ্ণ সাগরের 3টি রুশ তেলবাহী ট্যাঙ্কার এবং স্তাভরোপোল অঞ্চলে তেল স্থাপনা আঘাতের দাবি করেছে ইউক্রেন। এদিকে চলমান যুদ্ধে রাশিয়াকে সমর্থনের জন্য উত্তর কোরিয়ার নেতৃত্ব ও জনগণকে ধন্যবাদ জানিয়েছে ভ্লাদিমির পুতিন। ইউক্রেন জুড়ে নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির কর্মকর্তারা জানান, হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভ, উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ, সুমি ও দক্ষিণের জাপোরিজিয়া অঞ্চল। এছাড়া বিভিন্ন ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, 2022 সালে কিয়েভে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এটি অন্যতম বৃহৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে পাল্টা জবাব দিয়েছে ইউক্রেনও। জেলেনস্কির দাবি, কৃষ্ণ সাগরে রাশিয়ার 3টি তেলবাহী ট্যাঙ্কার এবং স্তাভরোপোল অঞ্চলে একাধিক তেল সংরক্ষণকারে সফল হামলা চালানো হয়েছে। রাশিয়ার জ্বালানি অবকাঠামো যুদ্ধের অর্থায়নে ভূমিকা রাখায় এসব স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্য বলে দাবি করছে কিয়েভ।
রাশিয়া জানায় কৃষ্ণ সাগরের নোভরোসিস্ক বন্দরের তেল টার্মিনালে হামলায় 2টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়, সাময়িকভাবে বন্ধ তেল লোডিং। একই সময় ইউক্রেনের দীর্ঘ পাল্লার হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো নতুন করে চাপের মুখে পড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চুয়েসন হুইয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় ইউক্রেন যুদ্ধে সমর্থনের জন্য উত্তর কোরিয়ার নেতৃত্ব ও জনগণকে ধন্যবাদ জানান পুতিন। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ ঘিরে সামরিক সহযোগিতার মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও পিয়ংইয়ং এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার উদ্বেগ বাড়িয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপের খবর। আর্জেন্টিনাকে অসহায় করে 16 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মেটলাইফ স্টেডিয়ামে ইতিহাস গড়ল স্প্যানিশরা। অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফেরান তোরেসের অবিস্মরণীয় গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল স্পেন। সুপার সাপে বাজিমাত করলেন লুইস দে লা ফুয়েন্তে। স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করে বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের ম্যাচ রিপোর্ট। রেফারির শেষ পাশে নিউ জার্সির সবুজ ঘাসে লুটিয়ে পড়ল আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন তখন বিশ্বজয়ের আনন্দে আত্মহারা। লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে 16 বছরের অপেক্ষার অবসান। অমরত্বের ছোঁয়া পেলেন ফেরান তরেস, রদ্রি, লামিন ইয়ামালরা। ফাইনালের ছোট্ট একটা প্রি শো শেষে মেসির কিক অফ শুরু হয়ে যায় দুদলের অমরত্বের লড়াই। আর্জেন্টিনা ছোট ছোট পাসে বল দখলের চেষ্টা করলেও দ্রুতই স্পেনের রিকভার। মাত্র 5 মিনিটেই হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়া লামিন ইয়ামালের প্রচেষ্টা নিদারুণ দক্ষতায় বর্তমান চ্যাম্পিয়নদের রক্ষা করেন এমি মার্তিনেজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও শিরোপার লড়াইয়ে স্পেনের স্পষ্ট আধিপত্য। ছোট ছোট পাসে গ্যাপ তৈরি করে আবারও তারা আক্রমণে যায় 17 মিনিটে। এবার লেফট উইং ধরে লামিনের প্রচেষ্টা, কিন্তু কাঙ্ক্ষিত স্ট্রাইকারকে খুঁজে নেওয়ার আগেই তা বাধা পায় এমির গ্লাভসে। এরপর 39 মিনিটে বিশ্বস্ত হাতে স্পেনের আরো একটা আক্রমণ রুখে দেন তিনি। পুরো প্রথমার্ধ জুড়ে চলতে থাকে স্পেনিয়ারদের আধিপত্য। 43 মিনিটে চমৎকার একটি সুযোগ তৈরি করেন কুকুরেয়া, কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যচ্যুত হয়। বিরতির পর আর্জেন্টিনার ভুলের সুযোগ নিয়ে গোলে শট নেয় স্পেন, কিন্তু তা রুখে দেন এমি। 55 মিনিটে স্পেনের আক্রমণ ক্লিয়ার করেন ওতামেন্ডি, এরপরই দলকে রক্ষা করেন মন্টিয়েল। 67 মিনিটে গোলের খুব কাছে চলে যায় স্পেন, তবে বদলে নামা ফেরান তোরেসের শট সরাসরি এমির গ্লাভসে চলে গেলে বঞ্চিত হয় লা রোহা। 81 মিনিটে দলকে আবারও রক্ষা করেন বাজ পাখি। এক্সট্রা টাইমে ম্যাচে চরম নাটকীয়তা। প্রথমবারের মতো স্পেনের পোস্টে শট রাখে আর্জেন্টিনা, সেটা রক্ষা করেন স্প্যানিয়ার গোলি। কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন নিকো উইলিয়ামস। এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেস। তার চেয়েও নাটকীয় পরিবেশ তৈরি হয় অন্তিম মুহূর্তে স্পেন আর্জেন্টিনার বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেলে, তবে এবারও দাতা হয়ে লামিনের শট থেকে দলকে রক্ষা করেন এমি। 11 জন নিয়ে মাঠে নামলো এদিন একাই লড়ে গেছেন এমি মার্তিনেজ। স্পেনের সামনে তিনি যেন হয়ে উঠেছিলেন দুর্ভেদ্য দেয়াল। তার আরো একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করেন নিকোর হেড থেকে। এর কিছুক্ষণ পর স্পেন আর্জেন্টিনার জাল খুঁজে পেলেও তা বাতিল হয় ফাউলের জন্য। এবারে বিশ্বকাপে যে দলগুলো ডুবেছে তাদের অধিকাংশই অতিরিক্ত রক্ষণাত্মক খেলার জন্য, আর্জেন্টিনাও তাই। এজন্য আর শেষ রক্ষা হয়নি তাদের। 106 মিনিটে অবশেষে জাল খুঁজে পান ফেরান তোরেস। স্বপ্ন ফিকে হতে শুরু করে স্ক্যালোনি শিষ্যদের। নামে ফাইনাল হলেও নিউ জার্সিতে শুধু খেলেছে স্পেন। আর্জেন্টিনা যেন ছিল শুধু দর্শকের ভূমিকায়। পুরো ম্যাচে স্পেনের 20 শটের বিপরীতে আর্জেন্টিনার ছিল মাত্র 2টি, আর লক্ষ্যে একটিও নয়। যথেষ্ট যোগ্য দল হিসেবেই স্পেনের হাতে উঠল বিশ্বকাপের শিরোপা। ফাইনালে তারা যেভাবে পারফর্ম করেছে এর ব্যত্যয় ঘটলে হয়তোবা নষ্ট হতো ফাইনালের সৌন্দর্য। পক্ষান্তরে আর্জেন্টিনা যেন শুরু থেকে ছিল ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে। এমি মার্তিনেজ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয় আরো একটা বিশ্বকাপ উদযাপন থেকে বঞ্চিত হলেন লিওনেল মেসিরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তেল পাইপলাইন পুনর্নির্মাণের সমঝোতা স্মারক সই করেছে ইরাক ও সিরিয়া। এই পাইপলাইন চালু হলে তেল রফতানির বিকল্প পথ তৈরি এবং আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার হবে বলে মনে করছে ইরাক। যুক্তরাষ্ট্র ইরাক সংঘাতে হরমুজ প্রণালীতে উত্তেজনার পর এই উদ্যোগকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে বাগদাদ।
দীর্ঘদিন অচল থাকা ইরাক সিরিয়া তেল পাইপলাইন পুনর্নির্মাণে সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে প্রকল্পটির লক্ষ্য রফতানি বিকল্প পথ তৈরি, জ্বালানি অবকাঠামো শক্তিশালী করা এবং আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা বাড়ানো। প্রকল্পটি বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্রের শেভরন, সুইজারল্যান্ড ভিত্তিক ট্রান্স ওশান এবং কাতার ভিত্তিক আরবাকন ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিংয়ের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম। কারিগরি ও প্রকৌশল সমীক্ষা শেষে পাইপলাইনের চূড়ান্ত পরিবহন সক্ষমতা নির্ধারণ করা হবে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় ইরাকের তেল রফতানি ও আয় বড় ধরনের ধাক্কা খেয়েছে। এমন পরিস্থিতিতে নতুন এই পাইপলাইনকে বৈশ্বিক বাজারে ইরানি অপরিশোধিত তেল পৌঁছানোর কৌশলগত করিডোর হিসেবে দেখছে বাগদাদ। একই সঙ্গে প্রকল্পটিতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ও নতুন বিনিয়োগের সুযোগও বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ। 1952 সালে নির্মিত প্রায় 800 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি উত্তর ইরাকের তেল সমৃদ্ধ কিরকুক অঞ্চল থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বনিয়াস পর্যন্ত বিস্তৃত। ইরান ইরাক যুদ্ধ এবং পরবর্তী ইরাক যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বহু বছর ধরে এটি বন্ধ রয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাজ্যের 59তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেবার নেতা এন্ডি বার্নহ্যাম। কিয়ার স্টারমারের পদত্যাগের পর সোমবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসবেন তিনি। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দেবেন এই লেবার নেতা। এর আগে বার্নহ্যাম জনগণকে স্বস্তির সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। শুক্রবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 379 জন লেবার এমপির সমর্থন পান। প্রায় এক দশক ধরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র পদ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। ইউরোপের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নতুন বার্তা দিয়েছে জার্মানি ও ফ্রান্স। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি চীনের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দুই দেশের নেতা। ইউরোপের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় জার্মানি ও ফ্রান্স। শুক্রবার যৌথ মন্ত্রিসভা বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্টস ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেন দুই নেতা। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় চীনের সঙ্গে ইউরোপের অর্থনৈতিক সম্পর্ক। ম্যাক্রো বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং অবমূল্যায়িত ইউয়ানের কারণে ইউরোপের বাজার ও শিল্প বড় ধরনের চাপের মুখে পড়েছে। চীনের সঙ্গে এমন বিশাল বাণিজ্য উদ্বৃত্ত থাকতে পারে না। আবার একই সঙ্গে ইউরোর তুলনায় রেনমিনবির মূল্য এতটা কমও থাকতে পারে না। এটি মোটেও টেকসই নয়। তবে সমালোচনার পাশাপাশি চীনের সঙ্গে কৌশলগত সংলাপ পুনরায় শুরুর আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। তার মতে, প্রতিযোগিতা থাকলেও আলোচনার পথ খোলা রাখা প্রয়োজন। এর আগে দুই নেতা ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা নিয়ে জার্মানির সঙ্গে সহযোগিতার প্রস্তাবও তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের প্রতিরক্ষা অঙ্গীকার কমানোর ইঙ্গিত দেওয়ার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। বছরের শুরুতে যৌথ যুদ্ধবিমান প্রকল্প ভেঙে যাওয়ায় দুই দেশের সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছিল, এই বৈঠককে তা কাটিয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জম্মু কাশ্মীরে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 13। বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সতর্কতা। চিলির 10টি অঞ্চলে জরুরি অবস্থা জারি। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যের লন্ডনে গাজা যুদ্ধের প্রতিবাদে রাস্তায় নামেন হাজারো মানুষ। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিতে সরকারকে আহ্বান জানান অনেকে। ইউক্রেনের সেনাপ্রধান অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো উত্তাল কিয়েভ। ওয়াশিংটনে আইসি সদর দফতর নির্মাণের বিরুদ্ধেও বিক্ষোভ হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে এআই ডেটা সেন্টারের বিস্তার রোধে বিক্ষোভ হয়েছে 42টি অঙ্গরাজ্যে। ভারতের ধর্মশালায় নির্বাসিত তিব্বতীরা বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। যুক্তরাজ্যের লন্ডনে রাজপথে বিক্ষোভে নামেন হাজারো ফিলিস্তিনপন্থী মানুষ। নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া অ্যান্ডি বার্নহ্যামের কাছে গাজা ইস্যুতে কঠোর অবস্থান নেয়ার দাবি জানান বিক্ষোভে অংশগ্রহণকারীরা। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা, ব্রিটিশ অস্ত্র রফতানি বন্ধ এবং ফিলিস্তিন রাষ্ট্রকে আরও জোরালো সমর্থনের দাবি জানান তারা। আন্দোলনকারীদের অনেকেই ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে সরকারকে তা স্বীকার করার আহ্বান জানান।
ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক মন্ত্রিসভা পুনর্গঠনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। জনপ্রিয় প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা সেনাপ্রধানকে অপসারণের দাবি জানান। জবাবে জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যে গভীর মতপার্থক্যের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নতুন আইসি সদর দপ্তর নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ করেন অভিবাসন অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, অভিবাসন দমন নীতিতে আরও অর্থ ব্যয় না করে সেই জায়গায় স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক প্রকল্প গড়ে তোলা উচিত। একই দিনে দেশটির 42 অঙ্গরাজ্যে 142টি বিক্ষোভে এআই ডেটা সেন্টারের দ্রুত বিস্তারের বিরুদ্ধেও প্রতিবাদ হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এসব প্রকল্প স্থানীয় পরিবেশ, সম্পদ ও জনস্বার্থের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। নিউ ইয়র্কে আত্মহতি দেয়া তিব্বতী লুবগা রাংজেনের স্মরণে ভারতের ধর্মশালায় থাকা নির্বাসিত তিব্বতীরা বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। তারা তিব্বতে চীনের নীতির সমালোচনা করে স্বাধীনতার দাবি পুনর্ব্যক্ত করেন এবং চীনের নতুন জাতিগত ঐক্য আইন বাতিলের আহ্বান জানান। অন্যদিকে বেইজিং বলছে, তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ এবং বিষয়টি সংশ্লিষ্ট দেশগুলো নিজ নিজ আইন অনুযায়ী পরিচালনা করবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। 3,47,000 বর্গ কিলোমিটারের বেলুচিস্তান বিপুল সোনা, তামা, কয়লা ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ। একে বলা হয় পাকিস্তানের অর্থনৈতিক লাইফলাইন। বিশ্লেষকরা মনে করেন, এই প্রদেশের সম্পূর্ণ স্বাধীনতার সম্ভাবনা ক্ষীণ হলেও দীর্ঘস্থায়ী বঞ্চনা ও মানবাধিকার সংকটের রাজনৈতিক সমাধান না হলে পাকিস্তানের অখণ্ডতা চরম অনিশ্চয়তায় পড়বে। বেলুচিস্তান পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। এর পশ্চিমে ইরান, উত্তরে আফগানিস্তান আর দক্ষিণে রয়েছে আরব সাগর। পাকিস্তানের সবচেয়ে বড় এই প্রদেশের আয়তন 3,47,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ পুরো দেশের প্রায় 44% ভূমি দখল করে আছে প্রদেশটি। বেলুচিস্তানকে বলা হয় ইসলামাবাদের অর্থনৈতিক লাইফলাইন। বিপুল প্রাকৃতিক ও খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম তামার খনি রিকোডিক এবং চাগাই অঞ্চলে বিশাল সোনার মজুদ। এছাড়া পুরো পাকিস্তানের জ্বালানির অন্যতম প্রধান উৎস সুই গ্যাস ক্ষেত্র এই প্রদেশে অবস্থিত। এর বাইরে ক্রোমাইট, কয়লা, জিপসাম, লোহা ও মার্বেল পাথরের অফুরন্ত ভাণ্ডার রয়েছে এই প্রদেশে। বিশ্লেষকরা মনে করছেন, কৌশলগত অবস্থানের কারণে বেলুচিস্তান পাকিস্তানের জন্য বাঁচা মরার প্রশ্ন। আরব সাগরের তীরে অবস্থিত গোয়াদর গভীর সমুদ্র বন্দর এই প্রদেশেই, যা চীনের $1 বিলিয়ন পাকিস্তান চীন অর্থনৈতিক করিডোরের কেন্দ্রবিন্দু। এই বন্দর ও করিডোরের মাধ্যমে চীন সরাসরি আরব সাগরে পৌঁছানোর সুযোগ পাচ্ছে। এতে করে ইসলামাবাদের অর্থনীতিও সচল রয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, বেলুচিস্তানের পূর্ণ স্বাধীনতার সম্ভাবনা এই মুহূর্তে অত্যন্ত ক্ষীণ, কারণ পারমাণবিক শক্তিধর পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তান অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে তাদের সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করছে। পাশাপাশি চীনের নিজস্ব ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে থাকায় বেইজিংও কখনোই বেলুচিস্তানের স্বাধীনতাকে মেনে নেবে না। তবে বেলুচ জনগণের দীর্ঘদিনের অর্থনৈতিক বঞ্চনা, মানবাধিকার ও বৈষম্যের মতো সংকটের রাজনৈতিক সমাধান না হলে বেলুচিস্তানের এই অগ্নিকুণ্ড পাকিস্তানের অখণ্ডতাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ভারতের জম্মু কাশ্মীরে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত 13 জন। সোমবার পর্যন্ত অঞ্চলটির বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এদিকে প্রবল বৃষ্টিপাত, ঝড় ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ চিলির জনজীবন। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাতে মাঠে নেমেছে সামরিক বাহিনীর সদস্যরা। এরই মধ্যে দেশটির অন্তত 10টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর। অঞ্চলটির দোদা জেলার রাগ্গি নাল্লাহ এলাকায় কাদামাটি ও পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস সহ একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে জম্মু মহাসড়ক। যান চলাচল সচল করতে কাজ করছে প্রশাসন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজৌরি ও পুঞ্চ জেলা। জম্মু অঞ্চলে আরও ভারী বৃষ্টি, বজ্রঝড় ও বজ্রপাতের পূর্বাভাস দিয়ে আকস্মিক বন্যা ও ভূমিধসের নতুন সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। নিচু এলাকা, পাহাড়ি ঢাল ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে থাকতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তর ও মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টিতে দেখা দেয়া বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কোকিম্বো ও আতাকামা অঞ্চলে কাদায় ঢেকে গেছে ঘরবাড়ি ও সড়ক। সেনাবাহিনী, দমকল বাহিনী সহ দেশটির সামরিক পুলিশ বাহিনী যৌথভাবে আটকে পড়া পরিবারগুলোকে উদ্ধারে কাজ করছে। অনেক এলাকায় হেলিকপ্টার ব্যবহার করে ছাদের ওপর আশ্রয় নেওয়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আমি সান্তিয়াগোতে বাস করি। ছোটবেলায় অনেক তুষারপাত দেখেছি এখানে, কিন্তু এই পরিমাণ পানি কখনো দেখিনি। দুর্যোগে ওভালে শহরের একটি হাসপাতালের বেশিরভাগ ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ হাসপাতাল পাঠানো হয়েছে। জরুরি সেবা সচল রাখতে সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। একই সঙ্গে দেশের 10টি অঞ্চলে জারি করা জরুরি সতর্কতা বহাল রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। কাকলি আখতার, সময় সংবাদ। পশ্চিম ইউরোপে তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন ও ফ্রান্স। প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্পেনের মধ্যাঞ্চলে পুড়ে গেছে অন্তত 9,000 হেক্টর এলাকা। দেশটির মধ্যাঞ্চলে লা মিয়েলা দাবানল নিয়ন্ত্রণে দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী ও মিলিটারি ইমার্জেন্সি ইউনিট। 16টি পৌর এলাকা খালি করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 700 বাসিন্দাকে। পরিস্থিতির অবনতি হয় দ্বিতীয় ধাপের জরুরি অবস্থা ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলের ফ্রেজুস এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে অন্তত 180 হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের কারণে কয়েকটি বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তুলো থেকে লেয়ার্স পর্যন্ত সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। বিশ্ব আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে রেকর্ড তাপপ্রবাহের দীর্ঘস্থায়ী খরা ও কম আর্দ্রতার কারণে পশ্চিম উপকূল জুড়ে দাবানলের ঝুঁকি আরও বেড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। ঝড়, পাহাড়ি ঢল, বন্যা পরিস্থিতি থেকে বাঁচতে প্রশিক্ষণ কেন্দ্র বানিয়েছে চীন, যেখানে কৃত্রিমভাবে ঝড়, বন্যা পরিস্থিতি সৃষ্টি করে ট্রেনিং দেওয়া হয়। এরই মধ্যে কেন্দ্রটির 1.5 লাখের বেশি মানুষ প্রশিক্ষণ নিয়েছেন। আগামী 3 বছরে চীনের আরও 5টি শহরে এমন কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। প্রচণ্ড স্রোতে ভেসে যাচ্ছে মানুষ। ঝড়ো বাতাসে দাঁড়িয়ে থাকাই যেন কঠিন। চারদিকে শুধু পানি আর বৃষ্টির তাণ্ডব। তবে এটি সত্যিকারের কোনো বিপর্যয়ের ঘটনা নয়। বাস্তবে টাইফুন বা আকস্মিক বন্যার সময় কী পরিস্থিতি হতে পারে তা মানুষকে শেখাতেই এমন পরিবেশ তৈরি করেছে চীন। চীনের পূর্বাঞ্চলের হাংজৌ শহরের লুশিং ডিজাস্টার সিমুলেশন ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারীদের বিশেষ পোশাক, হেলমেট ও নিরাপত্তা সরঞ্জাম পরিয়ে বাস্তবের মতো পরিবেশে নেওয়া হয়। ট্রেনিংয়ে ঘন্টায় 165 কিলোমিটার গতির ঝড়ো বাতাস সঙ্গে মুষলধারের বৃষ্টির পরিস্থিতি তৈরি করা হয়। আবার সেন্টারের অন্য একটি অংশে 900 টন পানি ছেড়ে পাহাড়ি ঢলের বিপজ্জনক পরিস্থিতি তৈরি করা হয়। একই সঙ্গে ছিল শহরে জলাবদ্ধতার মতো পরিবেশে 400 টন পানির মধ্যে হাঁটার অনুশীলনও। 2025 সালে মে মাসে চালু হওয়ার পর থেকে এই কেন্দ্রে 1,60,000-এর বেশি মানুষ প্রশিক্ষণ নিয়েছেন। আগামী 3 বছরে চীনের আরও 5টি শহরে এমন কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। সেখানে আগুন লাগা ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণও দেওয়া হবে। 2027 সালের এল নিনো পরিস্থিতি বেশ তীব্র হতে পারে। এতে টাইফুন ও অতি ভারী বৃষ্টির মতো চরম আবহাওয়া আরও বাড়তে পারে। এমনটা হবেই তা নিশ্চিত নয়, তবে আমার মনে হয় আগে থেকে প্রস্তুত থাকাই সবচেয়ে ভালো। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে চীনের টাইফুন, ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার ঘটনা বাড়ছে। চলতি বছর এল নিনোর প্রভাবে আরও শক্তিশালী টাইফুনের আশঙ্কাও রয়েছে। চীনের জাতীয় জলবায়ু কেন্দ্র জানিয়েছে, জুলাই মাসে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরে গড়ে যতটি টাইফুন সৃষ্টি হয়, এবার তার চেয়েও বেশি টাইফুন হতে পারে। ইশিতা আক্তার, সময় সংবাদ। পেরুর মধ্যাঞ্চলে 5.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 6 জন নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় শনিবার রাত 9টা 24 মিনিটে
হুয়ানকায়ো প্রদেশের সিকাইয়া শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। রোববার ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে জরুরি সেবা কর্মীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পের প্রায় ৩০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ধসে পড়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। জাতীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে এখনও নিখোঁজের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি এবং এ বিষয়ে অনুসন্ধান চলছে। গায়নার উপকূলে যাত্রীবাহী ফেরি ডুবির ঘটনায় অন্তত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাজধানীর জর্জ টাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর আয়রন প্লান্ট এলাকায় কাছে ডুবে যায় ফেরিটি। এ সময় এমভি বাড়িমা নামের ফেরিটিতে অন্তত ১১৬ জন যাত্রী ও ১৭ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর বিপদ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে বেসরকারি সংস্থা ও বেসরকারি নৌযান নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে নিখোঁজদের খুঁজে পেতে উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে এবং অনুসন্ধান এলাকা দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে। ফেরিটির ধারণ ক্ষমতা ৩০০ জনের বেশি হলেও দুর্ঘটনার সময় সেটিতে অনুমোদিত সংখ্যার চেয়ে কম যাত্রী ছিল বলে জানা যায়। উদ্ধার কাজ ও স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পর যাত্রীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে গায়না সরকার। যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধে তীব্র সংকটে থাকা কিউবায় পৌঁছেছে মানবিক সহায়তাবাহী একটি জাহাজ। ইউরোপের বিভিন্ন সংহতি সংগঠনের পাঠানো ৭ টন ত্রাণ সামগ্রী নিয়ে হাভানা বন্দরে ভিড়েছে জাহাজটি। মানবিক সংস্থা ওপেন আর্মস পরিচালিত জাহাজটিতে সোলার প্যানেল, বিভিন্ন যন্ত্রপাতি, খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সহ অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী আছে, যা সংকটে থাকা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। ইউরোপের ১৫০টি সামাজিক ও নাগরিক সংগঠনের অনুদানে এই সহায়তা পাঠানো হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র কিউবার উপর জ্বালানি অবরোধ আরোপের পর দেশটির অর্থনৈতিক সংকট আরও তীব্র হয়েছে। ফিলিপিন্সে শুরু হয়েছে আসিয়ানের ৫৯তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। সপ্তাহব্যাপী এই বৈঠকে অংশ নিচ্ছেন সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। স্থানীয় সময় সোমবার শুরু হওয়া এই বৈঠকে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার সহ নানা বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে। দক্ষিণ পূর্ব এশিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে বজায় রাখতে সাউথ ইস্ট এশিয়া নিউক্লিয়ার উইপেন ফ্রি জোন চুক্তির বাস্তবায়ন নিয়েও আলোচনা হতে পারে। বৈঠকের শুরুতেই আসিয়ান আন্তঃসরকার মানবাধিকার কমিশনের সঙ্গে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। রোমানিয়ার পোয়ানায় জীবন্ত হয়ে উঠল প্রাচীন রোমান এবং দাসিয়ান ইতিহাস। ঐতিহাসিক নানা যুদ্ধ কৌশল আর প্রাচীন সংস্কৃতির পুনরুত্থানে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। নতুন প্রজন্মের কাছে ইতিহাসকে আকর্ষণীয় করে তুলতেই এই আয়োজন। ঐতিহাসিক পোশাকে সজ্জিত যোদ্ধারা, একটু পরেই শুরু হয় যুদ্ধ, তবে তা সত্যিকারের কোনো সংঘাত নয়। রোমানিয়ার ঐতিহ্যবাহী এই উৎসবে ঐতিহাসিক যুদ্ধ কৌশল পুনর্নির্মাণ করে দর্শকদের তাক লাগিয়ে দেন অংশগ্রহণকারীরা। প্রাচীন দাসিয়ান, গথ ও রোমান যোদ্ধাদের পোশাকে সজ্জিত হয়ে মাঠে নামেন সংস্কৃতি কর্মীরা। নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় প্রাচীন তরবারি যুদ্ধ ও ধনুর্বিদ্যা। হাজার বছরের পুরনো ইতিহাস যেন মুহূর্তেই জীবন্ত হয়ে ওঠে পোয়ানার খোলা মাঠে। বছরের মাঝামাঝি সময়ে এটি চলতি মৌসুমের অন্যতম বড় আয়োজন। শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিকভাবেও সাড়া ফেলেছে এই উৎসব। এই বছর ৫ বা ৬ নম্বর আয়োজন এটা, যেখানে আমি অংশ নিচ্ছি। প্রতি বছর দেশ বিদেশে অন্তত ১৫টি এমন আয়োজন হয়। সাধারণ মানুষের উপস্থিতি বাড়ার সাথে সাথে প্রাচীন গোত্রগুলোর মধ্যকার যুদ্ধ ও রোমানদের সঙ্গে লড়াইয়ের রোমাঞ্চকর দৃশ্য ফুটিয়ে তোলা হয়। ঐতিহাসিক এই মিলন মেলায় শুধু যুদ্ধ নয়, প্রদর্শিত হয় প্রাচীন রোমান যুগের শিল্প ও সংস্কৃতিও। উৎসবের অন্যতম আকর্ষণ নিম্ফোদের ঐতিহ্যবাহী নাচ এবং গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের মহড়া। অল্প বয়স থেকেই পরিবারের সঙ্গে এই উৎসবে অংশ নেন অনেকেই। নতুন প্রজন্মের অংশগ্রহণকারীরা জানান, ইতিহাসের প্রতি গভীর ভালোবাসা থেকেই এই প্রাচীন আবহে বারবার ছুটে যান তারা। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ভারতের পার্লামেন্ট অভিমুখে ককরোচ পার্টির পদযাত্রা ঘিরে উত্তপ্ত নয়াদিল্লি। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, আটক বেশ কয়েকজন। মোবাইল ইন্টারনেট বন্ধ।
ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে আরও এক মার্কিন সেনা নিহত, অভিযান জোরদারের ঘোষণা ট্রাম্পের। কৌশলগত সুবিধা অর্জনের পরই শেষ হবে যুদ্ধ, স্পষ্ট বার্তা তেহরানের। আর্জেন্টিনাকে অসহায় করে 16 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, পুরস্কারেও স্প্যানিশদের জয় জয়কার। অজানা মেসির ভবিষ্যৎ, বুয়েনোস আইরেসে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজনের। পর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সোহরওয়ার্দী। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।